ইরান পৃথিবীর একমাত্র দেশ যে দেশের ওপরে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ এক বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা জারি করে তাকে গলা টিপে খুন করার চেষ্টা করেছে। ন্যূনতম অক্সিজেনটুকু তার শরীরে যাতে না প্রবেশ করে তার সব রকম বন্দোবস্ত করার চেষ্টা করেছে পশ্চিমী দুনিয়া মিলিতভাবে। ইরানের অপরিসীম প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ইরানের ওপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমী দুনিয়া, অন্য কোনো দেশের পক্ষে এই নিষেধাজ্ঞা সহ্য করে তার স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা সম্ভব ছিল না। মোট স্যাংশন 12,715টি স্যাংশন চাপিয়েছে পশ্চিমী দুনিয়া, যার মধ্যে এই মুহূর্তে 9,753টি স্যাংশন সক্রিয়। অর্থাৎ ইরান কোনোভাবেই যাতে দাঁড়িয়ে না থাকতে পারে, বিদেশ থেকে যেন একটি টিকলি পর্যন্ত ইরানে না ঢুকতে পারে, বা ইরান পৃথিবীর কোনো দেশে সামান্য একটা সুস পর্যন্ত বিক্রি করতে না পারে, তার জন্যে গোটা ইরানকে চারিদিক থেকে বেঁধে রেখেছে এই পশ্চিমী দুনিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্র একাই 3,631টি স্যাংশন দিয়েছে। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড তারা দিয়েছে 2,943টি স্যাংশন। ইউরোপীয় ইউনিয়ন 985টি স্যাংশন এবং ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ তারা দিয়েছে 121টি স্যাংশন। সব মিলিয়ে 9,753টি স্যাংশন রয়েছে ইরানের উপরে। নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করা যে দুঃসাহস ইরান অর্জন করেছে তা শিক্ষার উপরে ভর করে। ইরানের বিজ্ঞান শিক্ষা আদিকাল থেকেই উন্নত এবং সেই ধারায় ছেদ পড়েনি। যখন গোটা পৃথিবী চেয়েছে ইরানের বিজ্ঞান শিক্ষার শেকড়কে উপড়ে ফেলতে, খুন করতে, হয়েছে ঠিক তার উল্টো। দেখুন, মেহের নিউজ এজেন্সি তারা একটি খবর প্রকাশ করেছিল, ইরান সায়েন্স প্রোডাকশন শোজ ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোথ। সায়েন্স আর্টিকেল রচনার ক্ষেত্রে ইরানের এক ঝাঁক বিজ্ঞানী নিরন্তর বিশ্বমানের আর্টিকেল রচনা করে চলেছে, যে আর্টিকেলের উপরে ভিত্তি করেই ইরানের এই বিজ্ঞান ক্রমশ উন্নত হচ্ছে। 2016 সালে যেখানে ইরানের মোট আর্টিকেল সংখ্যা ছিল 47,901টি, এক বছরেই আর্টিকেলের সংখ্যা বেড়ে গেল 47,000 থেকে 52,000, অর্থাৎ 8.9% হারে প্রতি বছর গড়ে আর্টিকেলের সংখ্যা বেড়ে চলেছে। তো বিপুল পরিমাণে ইরানি বিজ্ঞানীদের আর্টিকেলগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সাইটেড হচ্ছে। এটা খুবই উল্লেখযোগ্য বিষয়। চাইনিজ ইউনিভার্সিটিকেও হারাচ্ছে অনায়াসে ইরানি বিশ্ববিদ্যালয়, ইরানের বিজ্ঞানীরা। কেন? তথ্য আমরা জেনে নিই। ইরান sees 8% growth in top 1% most cited global researchers, ISC reports। সারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রথম সারির বিজ্ঞানী, সেই বিজ্ঞানীরা ইরানের গবেষক বিজ্ঞানীদের লেখা আর্টিকেলগুলোকে সব থেকে নির্ভরযোগ্য বলে তারা মানছে, এবং এই নির্ভরযোগ্যতা প্রতি বছর 8% করে বৃদ্ধি পাচ্ছে। গোটা পৃথিবীর বিজ্ঞান শিক্ষায় রাজত্ব করবে ইরান, তাতে কোনো সন্দেহ নেই। এটা রোমান্টিকতা নয়, ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স বলছে এই কথা। আর যখন ইরানের আর্টিকেলগুলো বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে, তার সাইটেশন রেট লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এর প্রভাব এসে পড়ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে। ইরানের ইউনিভার্সিটিগুলো পৃথিবীর সেরা ইউনিভার্সিটিদের তালিকায় অনায়াসে জায়গা করে নিচ্ছে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে পৃথিবীর বুকে। এটা বিস্ময়কর। বিস্ময়কর এই কারণেই পৃথিবীর অধিকাংশ দেশ যাদের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, অর্থনৈতিক শক্তিও যথেষ্ট ভালো, সেখানে কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল গ্রেড থেকে পিছিয়ে পড়ছে। আর সেখানে ইরানের বিশ্ববিদ্যালয়ের মান কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা পৃথিবীতে যত সায়েন্স গ্রাজুয়েট তৈরি হয় তার মধ্যে ইরানে 8 নম্বর স্থান। 2024 সালে প্রকাশিত হওয়া টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংস এর ক্ষেত্রে 101টি ইরানিয়ান বিশ্ববিদ্যালয় তারা এই টাইমস হায়ার এডুকেশনে র্যাঙ্ক করেছে। 2024 সালে গ্লোবাল স্টুডেন্ট অলিম্পিয়াডসে ইরান 3 নম্বর জায়গা করে নিয়েছে। এটা অত্যন্ত বিস্ময়কর। শুধু তাই না, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সে ফার্স্ট প্লেস নিয়েছে। অর্থাৎ মহাকাশ গবেষণা, মহাকাশ বিদ্যায় ইরান পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। এখানে না চায়না, না রাশিয়া, না আমেরিকা, ইরান পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। জীববিদ্যায় 4 নম্বর র্যাঙ্ক করেছে এবং কেমিস্ট্রিতে 8 নম্বর র্যাঙ্ক করেছে। তাই শিক্ষা এবং প্রযুক্তিতে ইরানের অবস্থান অত্যন্ত গৌরবময়। ইউনিভার্সিটি অফ তেহরান তার অপূর্ব শৈলী, শুধু শৈলীতেই সীমাবদ্ধ নয়, এই ইউনিভার্সিটির ভিতরে যে বিদ্যা চর্চা হয়, সেই বিদ্যা চর্চা পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যা চর্চা এই ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে হয়। আর এইরকম অসংখ্য বিশ্ববিদ্যালয় ছড়িয়ে রয়েছে গোটা ইরান দেশে। আর আজ ইরানে বিজ্ঞান শিক্ষায় যে উৎকর্ষ এসেছে সীমাহীন, তার শেকড় কিন্তু রয়েছে ঐতিহ্যে। নবজাগরণ নামে যে মিথ্যা কথা আপনারা শুনে এসেছেন, আমরা শুনে শুনে বড় হয়েছি, সেগুলো এক ধরনের বানানো গল্প ছিল। গ্রিক দেশে সমস্ত বিজ্ঞান ছিল, তারপরে হঠাৎ করে আলো নিভে গেল, আর ওই 15 শতক এসে ধপ করে আগুন জ্বলে উঠলো। বিজ্ঞানের বিষয়টা আদৌ তা নয়। বিজ্ঞানের আসল জয়যাত্রা হয়েছিল আরব দেশে, দ্য গোল্ডেন এজ অফ ইসলাম। সেই ইসলামের স্বর্ণ যুগে পারস্যের বিজ্ঞানীরা আল খোরাইজমি, ইবন সিনা, আল রাজি, ওমর খৈয়ামদের মতো পলিম্যাথ
এরকম অসংখ্য বিজ্ঞানী যারা জন্মেছিলেন পারস্যের মাটিতে, তারা বিজ্ঞানকে কয়েক হাজার বছর এগিয়ে দিয়েছিলেন। তাছাড়া বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে পারস্যের সাহিত্যিকদের জুড়ি মেলা ভার, বিশ্ব সাহিত্যকে অনন্য রত্নে ভরিয়ে তুলেছেন এই হাফিজ, ফেরদৌসি, জালালউদ্দিন মোহাম্মদ রুমি এবং সিরাজিরা। তাদের তুলনা মেলা সত্যি ভার গোটা পৃথিবীতে। সেই জাতি হলো ইরান জাতি, সেই জাতি পারস্য জাতি, যাদের ইতিহাসই রয়েছে শ্রেষ্ঠত্বের। তাছাড়া ধর্মীয় দিক থেকে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা জানেন যে পারস্যের গুরুত্ব কত অপরিসীম ধর্মের নিরিখে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, আল তিরমিজি এবং ইমাম গাজ্জালি ইসলাম ধর্মের যে ভিত, তার যে আসল বৈশিষ্ট্য, তার তাত্ত্বিক এবং দার্শনিক যে ভিত্তি, তার নির্ভুলতাকে দাঁড় করিয়েছেন এই সমস্ত পণ্ডিত, যাদের প্রত্যেকের বাস ছিল এই পারস্য দেশে। অর্থই সমস্ত আবিষ্কারের কেন্দ্রে। যদি কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী না থাকে, সেই দেশের পক্ষে বিজ্ঞান শিক্ষাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। আমেরিকা, ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা রাষ্ট্রসংঘ, তারা যখন প্রত্যেকে ইরানকে খুন করার চেষ্টা করেছে, ইরানে যে খনিজ তেল, সেই তেল পৃথিবীর মুক্ত বাজারে বিক্রি করার অধিকার নেই ইরানের। তার প্রাকৃতিক সম্পদকে বিক্রি যখন করতে পারছে না, তাহলে সেই দেশ কিভাবে বেঁচে থাকে? তার সেই বেঁচে থাকার ক্ষেত্রে একটা তার নিজস্ব পদ্ধতি তারা আবিষ্কার করেছিল, যাকে পৃথিবী নাম দিয়েছে রেজিস্ট্যান্স ইকোনমি নামে, অর্থাৎ প্রতিরোধমূলক অর্থনীতি। পৃথিবীর এই প্রতিরোধকে মোকাবেলা করার যে ইকোনমি, তারই নাম হচ্ছে রেজিস্ট্যান্স ইকোনমি। খুব উল্লেখযোগ্যভাবে রেজিস্ট্যান্স ইকোনমির যাত্রা শুরু হয়েছে 2014 সালে এসে। আয়াতুল্লাহ খামেনি বুঝতে পেরেছিলেন যে তার দেশ আগামী দিনে ভেঙে পড়বে যদি তারা নিজস্ব ইকোসিস্টেম তৈরি করতে না পারে। তাই দেশের আভ্যন্তরীণ 700টি নতুন কোম্পানি তৈরি হয়েছিল, নলেজ বেসড কোম্পানি। 2014 সালে 700টি কোম্পানি ছিল ইরানের অভ্যন্তরে এইরকম নলেজ বেসড কোম্পানি। 2016 সালে বেড়ে হলো 1800 এবং ধাপে ধাপে বাড়তে বাড়তে 2020 সালে ছিল 5200টি। আজ 2026 সালে গিয়ে 10,200টি কোম্পানি ইরানের অভ্যন্তরে তারা সীমাহীনভাবে প্রোডাকশন করছে, তারা যোগান দিয়ে চলছে ইরানের মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম দ্রব্য। ইরানের এই 10,200টি কোম্পানি 18,000 রকমের ভিন্ন ভিন্ন জিনিস তারা উৎপাদন করছে। শুধুমাত্র নিজেদের দেশের বাজারে বন্দী থাকার কারণেই আমরা সস্তা অথচ উন্নত মানের প্রোডাক্ট যা ইরান তৈরি করে তা আমরা পাচ্ছি না। যে 10,200 কোম্পানি কথা বলছিলাম, তার একটু আভাস আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। ডিজিকালা, জেফ বেজোসের অ্যামাজন, সারা পৃথিবীর যে ই কমার্সের লার্জেস্ট প্ল্যাটফর্ম, প্রায় তার অনুরূপ ইরানের একটি $1 বিলিয়ন কোম্পানি রয়েছে, তার নাম ডিজিকালা। ডিজিকালা অনায়াসে চীনের আলিবাবা কিংবা অ্যামাজনকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে, কারণ ইরানে যে 18,000 রকমের ইউনিক প্রোডাক্টস তৈরি হচ্ছে এখন, সেই সমস্ত প্রোডাক্টসকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়ার নেটওয়ার্ক, ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে রয়েছে। শুধু সময়ের অপেক্ষা, সুযোগের অপেক্ষা। যদি সুযোগ পায়, আজ আলিবাবা যেভাবে চীনের সমস্ত প্রোডাক্টকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে, একই কাজ করতে পারে ইরানের এই ডিজিকালা। অন্যদিকে স্ন্যাপ একটি সুপার অ্যাপ, যে সুপার অ্যাপ দৈনন্দিন জীবনের গ্রসারি থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যে প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন সমস্যা, তার সমাধানের সিঙ্গেল উইন্ডো স্ন্যাপ। আমরা প্লে স্টোর থেকে মোবাইলে সমস্ত অ্যাপ ডাউনলোড করি, তার অনুকরণে তারা বানিয়েছে ক্যাফে বাজার। এই ক্যাফে বাজার থেকে সমস্ত রকমের ইরানিয়ান অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে। আমরা গুগল ম্যাপ জানি, সেই গুগল ম্যাপের বিপরীতে ইরান তার নিজস্ব ম্যাপিং অ্যাপ্লিকেশন বানিয়েছে, যার নাম বালাদ। ফিলিমো, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা হটস্টার সিনেমা দেখা বা নাটক দেখার জন্য অ্যাপ্লিকেশন পশ্চিমী দুনিয়ার সারা পৃথিবী জুড়ে যে ব্যবসা করছে, ইরান তার নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করে রেখেছে, যার নাম ফিলিমো। তাদের নিজস্ব গাড়ি তৈরি একাধিক কোম্পানি রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ইরান ক্ষুদ্র। এই ক্ষুদ্র কোম্পানি গাড়ি তৈরি করে এবং মেগা মোটরস তৈরি করে সমস্ত রকম স্পেয়ার পার্টস এবং অ্যানসিলিয়ারি পার্টস। আর যে কথা আমরা আগে শুরু করেছিলাম এআই দিয়ে, যেটা আজকের দুনিয়ায় সব থেকে চমকপ্রদ, সব থেকে শক্তিশালী, আধুনিক পৃথিবীর বিজ্ঞানকে নির্ণয় করে যে এআই, সেই এআই এর জগতে ইরান অসম্ভব সাফল্য পেয়েছে এবং পৃথিবীকে অবাক করে দিয়েছে। পার্ট এআই হলো একটা এআই ইউনিভার্স। ওপেন এআই একটা কোম্পানির কথা বলছিলাম, যারা জেনারেটিভ এআই তৈরি করে, ক্লাউড সার্ভিস তৈরি করা, ক্লাউড সার্ভিস পরিষেবা দেওয়া, এই সমস্ত কাজ এরা করে থাকে এবং নতুন নতুন এলএলএম মডেল তৈরি করা, সমস্ত কাজ ইরানে সাফল্যের সাথে করে আসছে এই পার্ট এআই কোম্পানি। ইরানের ডোরনা, এই ডোরনা আমেরিকা যে চ্যাট জিপিটি, তার সমকক্ষ কাজ করে এই ডোরনা। ইরান চায়না কিংবা আমেরিকার উপর মুখাপেক্ষী নয়, তার নিজস্ব মেকানিজম তৈরি করেছে। অ্যামাজন ওয়েব সার্ভিস পৃথিবীর সব থেকে দামি কোম্পানি এখন। সেই দামি কোম্পানি যে কাজ করে, ক্লাউড সার্ভিস প্রদান করে, সেই কাজ ইরানে করে শাহাবা এআই। চীন এবং আমেরিকার লেটেস্ট যে যুদ্ধগুলো হচ্ছে, সেগুলো চিপকে কেন্দ্র করে। এনভিডিয়া কোম্পানি পৃথিবীর সব থেকে সফল এবং পাওয়ারফুল একটা চিপ কোম্পানি। ইরানকে তো আমেরিকা চিপ বিক্রি করে না,
তাহলে ইরান ল্যাপটপ বানায়, কম্পিউটার কি করে বানায়? কারণ তার নিজস্ব এই চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস চিপ তৈরি করে। ইরানের সয়রান এবং পারসেস সেমিকন্ডাক্টর কোম্পানি, এরা অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক। আর ইরানের শক্তিশালী ল্যাপটপ এবং কম্পিউটার যারা তৈরি করে যে কোম্পানি, তার নাম হচ্ছে গোল্ড ইরান। এই গোল্ড ইরান পশ্চিমী দুনিয়ার যে কোনো কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক এবং স্টাইলিশ কম্পিউটার ল্যাপটপ বানিয়ে থাকে এই গোল্ড ইরান। তাই একবার যদি এই স্যাংশন উঠে যায়, আপনার আমার বাড়িতে বা আপনার আমার কাছে যে এইচপি, ডেল, এসার কোম্পানির যেসব ল্যাপটপ রয়েছে, কিংবা অপো, ভিভো, শাওমি, রিয়েলমির মতো যে কোম্পানির মোবাইল ফোন রয়েছে, সেই জায়গায় গোল্ড ইরান জায়গা করে নিতে পারে। কারণ দামে এবং স্টাইলে এবং পারফরমেন্সে অনেক বেটার হতে পারে এই গোল্ড ইরান কোম্পানির মোবাইল কিংবা ল্যাপটপ। তাছাড়াও মেডিসিনেও ইরান সমানভাবে শক্তিশালী। কারণ ইরানের যে চিকিৎসা পরিকাঠামো, সেখানে ক্যান্সার রোগ প্রতিরোধী হোক বা অন্যান্য যে কোনো অসুখের মোকাবেলা করাই হোক, সেই সমস্ত অসুখের মোকাবেলা ইরান তার নিজেই করে থাকে। কারণ পশ্চিমী দুনিয়া থেকে ওষুধ পর্যন্ত বিক্রি করা হয় না ইরানে। তাই আমরা পরিশেষে একটা কথাই বলবো, 1997 সালকে আবার ফিরবে। কারণ 1997 সালেই প্রথম মার্কিনী নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে রাশিয়ার গ্যাসপ্রম, ফ্রান্সের টোটাল এবং মালয়েশিয়ার পেট্রোনাস, এই কোম্পানিগুলো ইরানে $2 বিলিয়ন টাকা ইনভেস্ট করেছিল আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। আমেরিকা স্যাংশন দিয়ে জানিয়েছিল যে 20 মিলিয়নের অধিক টাকা যদি কোনো দেশ ইরানে ইনভেস্ট করে, সেই দেশকে সেকেন্ডারি লেভেলের স্যাংশন চাপিয়ে দেওয়া হবে। সেই ভয়কে উপেক্ষা করে যখন রাশিয়া, ফ্রান্স এবং মালয়েশিয়া এই $2 বিলিয়ন টাকা ইনভেস্ট করলো, ইরান তাদের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এক লাফে ব্যাপক সাফল্য লাভ করলো। এবং পরবর্তীকালে এই লাভের মুখ দেখার পর রাশিয়া, ফ্রান্স এবং মালয়েশিয়া আরো $5 বিলিয়ন টাকা ইনভেস্ট করে ইরানে। ইরানের নজিরবিহীন ইকোনমিক বুম হয়েছিল, যে বুমকে মোস্ট রোবাস্ট এক্সপেনশনারি ফেজ বলে আখ্যায়িত করা হয় ইরানের ইতিহাসে। ইরানের ইতিহাসে অর্থনৈতিক দিক থেকে এমন প্রগতিশীল এবং সম্প্রসারণমূলক সময় আগে কোনোদিনও আসেনি। তাই এটা একটা নজিরবিহীন ঘটনা। আজকের দিনে আমেরিকার সঙ্গে যে আলোচনা চলছে, যদি আলোচনা সাকসেসফুলি শেষ হয়, ইরান এবং আমেরিকা যদি শেষ পর্যন্ত সত্যি সত্যি তারা কোনো চুক্তিতে আবদ্ধ হয়, ইরানের উপর থেকে যদি স্যাংশন উঠে যায়, তাহলে ইরানের যে অভ্যন্তরে বিপুল পরিমাণে কোম্পানি তাদের অসংখ্য শক্তিশালী প্রোডাক্ট নিয়ে প্রস্তুত আছে, একবার যদি বিশ্ব বাজারে দরজা খুলে যায়, ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী ইকোনমি হবে, এতে কোনো সন্দেহ নেই।